দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজ বাজেট নিয়ে কথা হবে, বাজেটের আকার বৃদ্ধি, বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে কথা হবে, অর্থনীতির ঝুঁকিগুলো নিয়ে, সংকটগুলো নিয়ে, সরকারের ব্যয় নিয়ে, সুশাসন এবং সংস্কারের বিষয় নিয়ে। আমরা যা লক্ষ্য করছি যে ব্যক্তি খাতে বিনিয়োগ, রাজস্ব কর ব্যবস্থা, সুদের হার, বিদেশি ঋণ পরিশোধের সামর্থ্য, IMF এর ঋণ, রিজার্ভ সামগ্রিকভাবে রিজার্ভ নিয়ে যে সংকট, ব্যাংকিং খাতের একটা সামগ্রিক অস্থিতিশীলতা বা দুর্বলতা, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির বিষয় এবং একই সঙ্গে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জীবন মানের চ্যালেঞ্জ, বিশেষ করে পণ্যমূল্য বৃদ্ধির যে ধকল সাধারণ মানুষের জীবনে যে একটা নেতিবাচক প্রভাব ফেলছে, বাজার ব্যবস্থাপনায় যে অদক্ষতার একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে উত্তরণের জন্য আমাদের কি পদক্ষেপ, একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য বা কৃষি সহ সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কি মনোযোগ, ভর্তুকির বিষয়টি আমরা কিভাবে দেখছি, জ্বালানি খাতে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি এবং সেখান থেকে আমরা কি পাচ্ছি, এর কি প্রভাব, সব মিলিয়ে উন্নয়ন এবং উন্নয়নের পথে যে সংকট, সব মিলিয়ে একটি যে বাস্তবতা, যে পরিস্থিতি, সামনে বাজেট আসছে, সেই বাজেটকে সামনে রেখে আজকের এই আলোচনা। এর সঙ্গে নিশ্চয়ই যুক্ত হবে সাম্প্রতিক সময়ের যে দুর্নীতির চিত্রগুলো আমরা দেখছি, সেটা আমাদের জবাবদিহিতার ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে আমাদেরকে। সব মিলিয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে এসেছেন, আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ জহির। ধন্যবাদ। কেমন আছেন? আছি, আমি ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? চলছে। আমি একটা ছোটখাটো ভূমিকা নিয়েছি, এটা আমাদের আপনি তো ভূমিকায় মোটামুটি সব বিষয়গুলোকেই উত্থাপন করে না, এটা চলেছেন। তো প্রতিনিয়ত আপনাদের শুনছি এবং সবকিছু মিলিয়ে হয়তো একটা আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং। বাট আপনার কাছ থেকে একটু আরও গভীর বা আরেকটু সুচিন্তিত মতামত আপনি যেভাবে দিয়ে থাকেন শুনবো, যেটা হয়তো আমাদের নীতি নির্ধারকদের কাজে লাগবে বা সামগ্রিকভাবে আমাদের নতুন বোধোদয়ের ক্ষেত্রেও কিছুটা ভূমিকা রাখবে। বিশেষ করে আপনি আমাদের যে উন্নয়নের যে একটা অনিবার্য ধারা এবং সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে সাম্প্রতিক বছরগুলোতে, কিন্তু একই সঙ্গে কিছু কি বলবো, একই সঙ্গে কিছু সংকট বা কিছু ফল্ট লাইন, যেটা বলে যে ভূমিকম্প মাঝে মাঝে আমাদেরকে ঝাঁকি দেয়, ফল্ট লাইন, আমরা গাজীপুরের ফল্ট লাইনের কথা বলি। তা আমাদের ইকোনমিতেও কিছু ফল্ট লাইন বা কিছু ঝুঁকি বা কিছু সংকটের কথা শুনি, যেটা প্রায় আপনারা এই অ্যালার্মটা বাজান। কি সেগুলো আসলে? জহির, যেটা হয়েছে যে গত 15 বছর ধরে বলি, কারণ বর্তমান সরকার ধারাবাহিকতায় 3 মেয়াদে আছেন, চতুর্থ মেয়াদ চলছে। আর এই 3 মেয়াদের ভিতরে বর্তমান সরকারের যে রাজনৈতিক ভিক্ষা, তাদের যে দর্শন রাজনৈতিকভাবে যা কাগজে কর্মে আছে, সেটাতে একটি একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার জন্য একটা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়। এবং এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যদি ইতিহাস আমরা দেখি, তাহলে সেটার সাথে কিভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদিদের কেন্দ্র করে এবং অনেক ক্ষেত্রে হয়তো কৃষক সমাজকে কেন্দ্র করে কিভাবে তার জনভিত্তি গড়ে উঠেছে। বঙ্গবন্ধু আন্দোলন করেছেন যেই স্বাধীনতা স্বাধিকারের সময়, তাই এটাই মূল শক্তি হিসেবে এখানে এসেছে। সেহেতু যখন আপনার 2008-9 সালে যখন এই সরকার আসে, তখন সাধারণভাবে প্রত্যাশাটা হলো যে একটি জনহিতকর কল্যাণকর রাষ্ট্র এখানে গড়ে উঠবে। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন, ইতিহাসের যদি তুলনা বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় একটি কৃষি নির্ভর, কৃষক সমাজ নির্ভর একটি কৃষ্টি, সংস্কৃতি এবং অর্থনীতির দিকে বড় হয়েছে, পেশাজীবীদের নিয়ে বড় হয়েছে অথবা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বড় হয়েছে। আর সেইভাবে যদি আপনি তুলনায় দেখেন, যে সমস্ত বিএনপির আমল যখন ছিল, সেই সময় সেটা অনেক সময় আপনার সেই অর্থে বৈদেশিক বাণিজ্য, অনেক সময় উচ্চতর প্রযুক্তি সম্পন্ন অন্যান্য শিল্পায়ন ইত্যাদি, রেমিটেন্স আয় ইত্যাদির বিষয়ের ভিতরে গেছে। সেহেতু এইবার কি হয় এটা নিয়ে অনেকের ভিতরে এটা ছিল। এবং তারপরে সেই সময়ে আপনাদের যদি স্মরণ থাকে, আপনার মনে আছে 2006 সালে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে রূপকল্প তৈরি করেছিলাম। রূপকল্প শব্দটি আমাদের দেওয়া, সেটাকে পরে বাংলাদেশ আওয়ামী লীগ তার ইস্তেহারে নিল এবং সেখানে অনেকগুলো বক্তব্য ছিল। তার ভিতরে একটা বড় বক্তব্য ছিল মধ্য আয়ের দেশ হতে হবে।
এবং সেটাই বর্তমান সরকার সেই মধ্য আয়ের দেশটা 2015 সালে কিন্তু করেছে। জি। ওখানে আমাদের কথা ছিল যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে হবে। 2026 সালে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হব। ওখানে আমাদের কথা ছিল যে আপনার দেশে একটি গভীর সমুদ্র বন্দর করতে হবে। সেই সমুদ্র বন্দর কিন্তু এখন হয়েছে। আমরা বলেছি যে গ্রাম পর্যায়ে আপনার স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে হবে। সেখানে কিন্তু এখন এই যে কমিউনিটি ক্লিনিক ইত্যাদির যে ধারণা সেটা ওখানে আছে। আমরা বলেছি যে জনমানুষের কাছে সাশ্রয়ীভাবে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা দিতে হবে। বর্তমান সরকার সেটা করার চেষ্টা করেছে, উপবৃত্তি ইত্যাদির মাধ্যমে সেখানে নিতে হবে। অবকাঠামোর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা যাতে পিছিয়ে পড়া কোনো অংশ না থাকে করার ক্ষেত্রে সেখানে আবার পদ্মা ব্রিজ হয়েছে, টানেল হয়েছে, ইত্যাদি ইত্যাদি সবই হয়েছে। এখন প্রশ্নটা হলো তাহলে আক্ষেপের জায়গা কি আছে? তাহলে পরবর্তী ধাপটা কি? বিষয়টা হলো যে আমরা যেটুকু অর্জন করেছি এর থেকে পরবর্তী ধাপে যেতে হলে যেই ধরনের প্রস্তুতি এবং পূর্বশর্ত দরকার সেগুলিকে আমরা তৈরি করতে পেরেছি কিনা। দেখুন, সাধারণভাবে দেখুন এই পুরো সময়কালে যে উন্নতিটা সরকার করেছে, এবং সরকার তো উন্নতি করেছে, সেই উন্নতিটা হয়েছে, আমি এটা আপনাদের অন্য জায়গায় বলেছি যে এক ইঞ্জিনের বোয়িংয়ের মতো। এক ইঞ্জিনের বোয়িং তো বেশি দূর উঠতে পারে না। এবং এই ইঞ্জিনটা কি ছিল? ইঞ্জিনটা ছিল সরকারের বিনিয়োগ, অর্থাৎ সরকার বিনিয়োগ করেছে। দ্বিতীয় ইঞ্জিনটা কি হতে পারতো? সেটা হলো ব্যক্তি খাতের বিনিয়োগ। এই ব্যক্তি খাতের বিনিয়োগ হয়নি, সরকারের খাতে বিনিয়োগ হয়েছে। কিন্তু সরকারের খাতে বিনিয়োগ চালাতে হলে তার যে ধরনের কর আহরণ করতে হয় সে কর আহরণ সে করতে পারে নাই। সেহেতু এখন ওইটাকেও চালানো কষ্টকর। এইটাকে রাখতে গিয়ে সে ঋণ করেছে। সেই ঋণের দায় এখন তার বোঝা হয়ে এসে দাঁড়িয়েছে। সেটাকে শোধ করার জন্য যে বৈদেশিক মুদ্রা দরকার, আমার রেমিটেন্স এবং অন্যান্য আয় দিয়ে আমি সেটা করতে পারছি না। সেহেতু এমন একটা জিনিস হয়েছে যে এই পুরো উন্নতিটা, তার যে সম্পদটা ছিল, আমরা যেটা বলি তার যে আত্মশক্তিটা ছিল, সে আত্মশক্তিটা কোনো একটা জায়গায় নিঃশেষ হয়ে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা এখন বড় হয়ে এসছে। এবং এটা আর বড় হয়ে এসছে এই জন্য যে ওই সংস্কারগুলো করার জন্য যেই ধরনের রাজনৈতিক শক্তি দরকার করে, যে ধরনের মানে ত্বরণ দরকার করে, আমরা বলি মোমেন্টাম লাগে, সেই ত্বরণটা আনার জন্য যে রাজনৈতিক শক্তি লাগে, যে রাজনৈতিক তার গ্রহণযোগ্যতা লাগে, সেই জায়গাটাতে ঘাটতি হয়ে যাচ্ছে কিনা এই আশঙ্কাটা হচ্ছে। একটু আমি যদি মাঝখানে বলি যে এটার জন্য আপনি এটাকে একটা কারণ হিসেবে দেখছেন, কিন্তু একই সঙ্গে গভর্নমেন্ট যখন কারণ হিসেবে অনেক কিছু বলে তখন এই পরিস্থিতির জন্য অনেকটা দায়ী করে, ধরেন করোনার অভিঘাতকে দায়ী করে, অতিমারিরা অভিঘাতকে দায়ী করে, তারপরে দায়ী করে ইউক্রেন রাশিয়ার কনফ্লিক্টটাকে দায়ী করে, এবং নানা ধরনের গ্লোবাল যে আনরেস্ট, ইকোনমিক অর্ডারে যে আনরেস্টটা চলছে সেটার কনসিকুয়েন্স হিসেবে এই শক্তি সামর্থ্যের জায়গাটা যে ঘাটতি হচ্ছে, যেটা একসময় রিজার্ভ $45 বিলিয়ন ছিল, এখন সেটা 18তে বা 17তে নেমে এসেছে ইত্যাদি, এটাকে এইভাবে তারা অ্যাসাইন করে। কিন্তু আপনি বলছেন যে একটা পলিটিক্যাল শক্তির অন্তর্নিহিত যে ক্ষমতা, সেখানে আপনি একটা ঘাটতি বা এক ধরনের ইরোশন দেখতে পাচ্ছেন। জহির, আপনি দেখেন, ওই যে বলি তো করোনার কথা বলি, তারপরে আমরা ইউক্রেন যুদ্ধের কথা বলি, সাম্প্রতিককালে গাজার কথা বলি, আমরা হরমুজ প্রণালীর কথা বলি, এগুলি তো ঠিক আছে, ভালো, এটা তো এগুলি তো সব দেশের জন্যই সমানভাবে সত্য। কিন্তু এক এক দেশ এই সমস্ত পরিস্থিতির কারণে এক এক রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়, আর আবার অনেকে আঘাতপ্রাপ্ত হয়ে অনেক দ্রুততার সাথে ফিরে আসে। আপনার তো এইরকম জিনিস আপনার ভারত, আফ্রিকা, এমনকি শ্রীলঙ্কার উদাহরণ তো সবচেয়ে চোখের সামনে আছে। সেদিন আমাদের চোখের সামনে পতন হলো, এখন আমাদের চোখের সামনে আবার এটাকে কিভাবে ফিরে আসলো। কারণ হলো সংস্কার করেছে, তাদের রাজনৈতিক শক্তি পক্ষে দাঁড়িয়েছে। যে জিনিসটা আমি আপনাকে বলবো সেটা হলো, আমি আপনাকে সময় থাকলে পরিসংখ্যান দেখাতাম, আমি অন্য জায়গায় দেখিয়েছি। সেটা হলো যে কিভাবে সরকার 2018 পরে, ওই নির্বাচনের পরপর, 2018 নির্বাচনের পর কিভাবে ব্যাপকভাবে বৈদেশিক ঋণ নিয়েছে। কারণ যেটা হয়, এটা বাংলাদেশ শুধু না, এটা অন্যান্য দেশে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও দেখি আমরা, যদি কোনো কারণে গণতান্ত্রিক জবাবদিহিতার কোনো জায়গায় ঘাটতি হয়, সেই সমস্ত সরকার দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে তার গণতান্ত্রিক ঘাটতিকে পূরণ করার চেষ্টা করে। এটাকে কি বলা যায় একটা ডেভেলপমেন্টাল ইলিউশন? এটা তো ডেভেলপমেন্টাল ইলিউশন না, এটা ডেমোক্রেটিক ইলিউশন। ওকে, এটা আপনার যদি মানে এটা আপনার উন্নয়ন সম্বন্ধে আপনার সেই অর্থে এক ধরনের মানে
ইয়ে আসতে পারে, একটা স্বপ্নীল পরিস্থিতি আসতে পারে, পরাবাস্তব চিন্তা আসতে পারে, কিন্তু আসলে আপনার গণতন্ত্রের সম্বন্ধে এটা। এবং তখন যে থিওরিটা দ্বিতীয় পর্যায়ে যায় তত্ত্বতে, সেটা হলো যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে। হ্যাঁ, কিন্তু গণতন্ত্রের যে সংজ্ঞা আমার নেত্রী যে সই করে এসছেন 2015 সালে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে, সেখানে যে উন্নয়নে যে সংজ্ঞা দেওয়া আছে, সেই উন্নয়নের সংজ্ঞায় বলা আছে মানবাধিকার উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ। এবং সেহেতু মানবাধিকার, আইনের শাসন, দুর্নীতি বিরোধী, এটা উন্নয়নকে বাদ দিয়ে হয় না। একই রকমভাবে বলা আছে যে ওই উন্নয়ন সেটাই উন্নয়ন যেটা সবচেয়ে পিছনে যে মানুষটা আছে সেই মানুষটা যতখানি আগাবে সেটাই হলো উন্নয়ন। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান বা সাধারণ মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি বা মানবাধিকারের যে প্রতিশ্রুতি, সেগুলো তারা আরও আপহোল্ড করবে এবং এই নির্বাচনের পরে তো সেগুলোর রিফ্লেকশন দেখা যাবে। আপনি কিন্তু সেটার সঙ্গে একমত হননি কেন? কারণ হলো যে আপনি দেখেন এই বর্তমান সরকার ধারাবাহিকভাবে একই রাজনৈতিক দলের সরকার হলেও আমরা ওই যে 2009, 10, 14 পর্যন্ত যে সরকারকে দেখেছি তার আচরণ এবং তার যে সমস্ত চিন্তা ভাবনার কার্যকলাপ, তার সাথে তো 2014 পরের নির্বাচনের পরের যে সময়কাল তার সাথে তো মিলে না। মানবাধিকারের কথাই বলেন, দুর্নীতির কথা বলেন, সুশাসনের কথা বলেন, এমনকি সরকারি ব্যয়ের দক্ষতার কথা বলেন। ঠিক একই রকমভাবে 2018 পরের থেকে যেই পরিমাণে ঋণ এই সরকার নেওয়া শুরু করলো, বিশেষ করে অভ্যন্তরীণ উৎস থেকে সে যখন রাজস্ব আদায় করতে পারছে না এবং ব্যক্তি খাতে যখন বিনিয়োগ হচ্ছে না, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ যখন আসছে না, রেমিটেন্সের আয়ও যখন ওঠানামা করে, তখন সে যেই কাজটা করলো সেই কাজটার ফলশ্রুতি কোনো আপনার সেই অর্থে জনভিত্তি সম্পন্ন বা জনমানুষের মুখী একটি সরকারের কাজ বলে মনে হয় না। কারণ আপনি এই সময়কালেতে ঠিক এর বিপরীতে আপনি কি দেখেছেন? এর বিপরীতে দেখেছেন কোটি কোটি টাকা লোকে ব্যাংকের থেকে নিয়ে গেছে, সেটা ফেরত দেয় নাই। আপনি দেখছেন কোটি কোটি টাকা আপনার পুঁজিবাজার থেকে লুট করে নিয়ে যাচ্ছে, সেগুলি কিছু করেননি। আপনি দেখছেন যে 10 টাকার জিনিস 100 টাকায় সরকারের কাছে বিক্রি করছে, আপনি সেটার জন্য করেন না। বসিয়ে রেখে আপনি ক্যাপাসিটি চার্জ দেন, তাদের জন্য কোনো ব্যবস্থা নেন না। আপনি এত দূর যাবেন কেন? আপনি গত 2 দিনের আগের ঘটনা দেখেন, হাজার হাজার মানুষ, এই অসহায় মানুষগুলো ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে আছে, তাদের কোথাও, এবং সেটা যে তারা যেতে পারলো না এত কিছুর পরে, গরু ছাগল ঘটিবাটি বিক্রি করে, জমি বিক্রি করে, এটার কারণ তো হলো সেই দুর্নীতি, সেইটার সুশাসনের অভাব। 80,000 টাকার লোক 5.5 লাখ টাকায় তাদের যেতে হয়। এবং পৃথিবীতে এখন বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ সবচেয়ে বেশি। আমরা নেপালের 3 ভাগের 1 ভাগও, মানে 3 গুণ টাকা দিয়ে এটা করি। তো এবং দেখুন একটা সংবেদনশীল গণতান্ত্রিক সরকারের প্রতিক্রিয়া কি হয় এই সমস্ত ক্ষেত্রে। সাম্প্রতিককালের ঘটনাবলী তো আমাদের কিংকর্তব্য বিমূঢ় করে দিয়েছে। হ্যাঁ, বাংলা শব্দটা কিংকর্তব্য বিমূঢ়, মানে আমাদের কি কর্তব্য সেটাই বুঝে উঠতে পারছি না। কি হয়েছে ঘটনা প্রসঙ্গে বলছেন? আমি প্রসঙ্গে বলছি যে দেখুন, বাংলাদেশের সবচেয়ে গর্বের যে সমস্ত পেশা আছে, সেই গর্বের পেশাগুলোর যে ঊর্ধ্বগুলো থাকে, তার যে সম্মানের জন্য মানুষ দেশপ্রেমের জন্য নিজেকে উৎসর্গ করে, জীবন দেয়, দেশকে রক্ষা করে, আমাদের জীবনমানের নিশ্চয়তা দেয়, সেই মানুষগুলোর ওই সম্মানটাকে হানি করা হয়েছে। বুঝেছেন? এটা ব্যক্তির বিষয় না, ওই সম্মানটাকে হানি করা হয়েছে। ওই সম্মানটা প্রত্যেকটা দেশপ্রেমী মানুষের মনে আঘাত লাগার কথা আর কি। এবং সেটাকে নিরসন করার জন্য আমি একটি গণতান্ত্রিক সংবেদনশীল জনকল্যাণমূলক রাষ্ট্রের কি প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, আপনি সেই প্রতিক্রিয়া কি পেয়েছে মানুষ? সেটা তো পায়নি। এটা সেহেতু আপনি ওই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ওই গরিব পরিবারের মানুষটার কথাও যদি চিন্তা করেন, আর যদি আপনি একটা সচেতন মধ্যবিত্ত তার জীবন, এই মূল্যস্ফীতির ভিতরে জীবনের কথা চিন্তা করেন, অথবা আপনি যে কোনো পেশার মানুষ হয়ে বাংলাদেশের যদি আপনি গর্বিত নাগরিক হন, তার সম্মানের কথাটা চিন্তা করেন। হ্যাঁ, কোনো আন্তর্জাতিক সমাজ যখন আমার দেশের কোনো নাগরিকের উপর যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে, এটা তো আমাদের সামগ্রিক সামষ্টিক অসম্মান। এটা ব্যক্তি না, এটা তো আমাদের রুলিং ক্লাস তো এটা মনে করে না। না, এটা তো ওনারা কি মনে করেন যে আপনি যে কোনো নাগরিকের কাছে বলেন, সেটা আমার কাছে আমার একটা সামষ্টিক অসম্মান হিসেবে আমার কাছে লাগে। ঠিক হোক বেঠিক হোক, তাহলে যদি বেঠিক হয় তাহলে এটার জন্য তো আমি
সভ্য সমাজে প্রতিষেধক ব্যবস্থার ভিতরে আছে। সেহেতু আমি আপনার কাছে জহির যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই মুহূর্তে এই বছরের অর্থনীতিকে সামনে রেখে বাংলাদেশের নিঃসন্দেহে গত সময়কালের অর্জনকে রক্ষা করার ব্যাপার, সুরক্ষা করার ব্যাপার আছে। সেই অর্জনের সবচেয়ে বড় অর্জন যেটা আমার, সেটা হলো যে বাংলাদেশে যে মানুষগুলো মাথাপিছু আয় বেড়েছে সেই আয়কে সুরক্ষা দিতে হবে। এই দ্রব্যমূল্য থেকে তাকে রক্ষা করতে হবে। সেই দ্রব্যমূল্য রক্ষা করার জন্য সরকার যে ফ্যামিলি কার্ড চালু করেছে সেটাকে অবশ্যই দুর্নীতিমুক্তভাবে, সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। তা আমরা ওই তালিকা তো দেখি না। কোন এলাকা, আমি সে বাড়ির এলাকার বিভিন্ন জায়গাতে বাংলাদেশে ঘুরি, জানি, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছি আপনি কি তালিকাটা দেখেছেন? না, বানিয়েছে ওরা মিলে, কে যে ঠিক মতো কীভাবে বানিয়েছে এটাও পরিষ্কার করে বলতে পারে না। আমি যে ডিজিটাল বাংলাদেশ, এই লিস্ট তো আমার ইউনিয়ন ধরে ধরে, খানা ধরে ধরে আমার ওয়েবসাইটে থাকার কথা। লুকানোর তো কিছু নেই। ওই একটা লোকই বেশি পেল, নাকি ওই যে জমিদারের পরিবারই সব পেল, নাকি আমার যে ভূমিহীনরা পেল, সেটা তো আমি জানতে পারলাম না। একই রকমভাবে যে ভাতাগুলো দেওয়া হবে, যে ভাতার হয়তো বাড়বে না এবার, অন্যদের বেতন বাড়বে সরকারি কর্মকর্তাদের, কিন্তু গরিব মানুষের ভাতা হয়তো বাড়বে না মাথাপিছু। তো তাদের ওই তালিকাটার সাথে এই তালিকার কি সামঞ্জস্য আছে সেটাও তো আমি বের করতে পারছি না। সেহেতু সরকারের প্রথম দায়িত্ব হলো তার নিজের হাতে গড়ে তোলা নিম্নবিত্ত মধ্যবিত্তকে সুরক্ষা দেওয়া। এই সুরক্ষার জন্য আমি লক্ষ্য করেছি যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন যে এখন টিসিবি জেলায় অফিস হবে, স্থায়ী হবে। ঠিক আছে, ভালো, আপনি রেশন চালু করেন, আপনি যাতে গার্মেন্টসের শ্রমিকদের জন্য রেশন দেন, নিম্নবিত্তর জন্য রেশন দেন, ঠিক আছে করেন, এটা তো অসুবিধা, কিন্তু সেটা সুষ্ঠু এবং আপনি দুষ্টহীনভাবে করতে হবে। আমাদেরই একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে অর্থনীতির দুটো ফুসফুস, মানে ফুসফুস হচ্ছে একটা হচ্ছে জ্বালানি আর একটা হচ্ছে ব্যাংকিং খাত। আর এই দুটাকে যদি একটু স্টেবল করা যায় বা এটাকে যদি ট্রান্সপারেন্ট করা যেত তাহলে ইকোনমি আরও অনেক বেশি কি বলে ভাইব্রেন্ট হতো। কিন্তু এই দুটার উপরেই কিন্তু আপনি দেখছেন যে জটিলতা এখানে অনেক বেশি। একটা হলো জ্বালানি খাত, যেটা আপনি ওই যে কি বলবো যে ভর্তুকি দেওয়ার কথা বললেন, এবং এটাতে ইভেন্চুয়ালি ইমপ্যাক্ট, আমি জ্বালানি আমদানি করতে পারি না, যথেষ্ট পরিমাণে টাকা নাই বলে ডলার নাই, টাকা নাই। এটার কারণে আমরা যখন বলি যে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি এসব খাতে যে আমরা, বা সামাজিক নিরাপত্তা, এসব খাতে যে আমরা উপযুক্ত ফোকাস দিতে পারছি না, অনলি বিকজ অফ মানে এই ধরনের সাবসিডির কারণে। এবং এই জন্যই আমি বলছি যে আপনাকে বুঝতে হবে বর্তমান সরকার যে উন্নয়ন কাঠামোটা দাঁড় করিয়েছে, সেই কাঠামোর, আপনি ফল্ট লাইন শব্দটা ব্যবহার করছিলেন না, আমি বাংলা করি বিচ্যুতি রেখা। বিচ্যুতি রেখাটা কোথায়? 1 নম্বর বিচ্যুতি রেখা হলো যে এই সময়কালে আমি কর আহরণ করতে পারিনি। কারণ হলো যে আয়টা হয়েছে দেশের, আমি বলি সব আয়গুলো পবিত্র আয় ছিল না। যেহেতু পবিত্র আয় ছিল না, সেহেতু আপনি স্বচ্ছভাবে এটাকে করের আওতায়ও আনতে পারেননি, এবং সেটা থেকে টাকা পাচার হয়েছে। 2 নম্বর হলো, কিন্তু এই যে এটা যে পবিত্র আয় নয়, এটা বহু বছর পরে কেন জানতে হয়? এটা যখন, এটা কে বলেছে আপনি বহু বছর পরে জানেন? আপনি কে বলেন ঢাকা শহরে যে আপনি চলাফেরা করেন না? আমরা বলছি যেমন আমাদের একজন পত্রিকা সম্পাদক বলেছেন যে আমরা সবই জানতাম, কিন্তু আমরা এগুলো নিয়ে প্রকাশ করতে আমরা পারি না, স্বচ্ছন্দ বোধ করেন না, পারেন না ওনার। সেটা তো ওনার মানসিক সমস্যা, আমার তো সমস্যা হচ্ছে না আপনাকে বলতে। কিন্তু এখন দ্বিতীয় হচ্ছে না, ডিউরিং দ্যাট টাইম, এখন তো ধরেন যে যারা যারা চাকরিতে নেই তাদের, জহির আপনার এই অনুষ্ঠানে বসে আমি বলেছি বিভিন্ন সময় বিভিন্ন করা বিভিন্ন বক্তব্য আমি বলেছি, যেহেতু সেটা হলো যে প্রত্যেকেই যদি স্বার্থ সংশ্লিষ্টভাবে চিন্তা করে তাহলে সমস্যা হবে। দ্বিতীয়ত হলো যে আপনি কর নিতে পারেন নাই, আপনি এর ফলে যারা প্রকৃত ব্যক্তি খাতের বিনিয়োগকারী, যারা আসলেই পরিশ্রম করে মেধার ভিত্তিতে উদ্যোক্তা, সেই ক্ষুদ্র মাঝারি শিল্প, সেই উদ্যোক্তাদের বিনিয়োগটা হয়নি। সেহেতু আপনার জিডিপির অংশ হিসেবে ওই 23-24% ভিতরে এমনকি 22-এ পড়ে গেছে আপনার। এটা হলো আপনার 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা হলো আপনি যেই টাকা আপনি বলেছিলেন নির্বাচনী ইশতেহারে 2018, তার চেয়ে 2 গুণ টাকা আপনি পরিকাঠামোতে ব্যবহার করেছেন, আর তার অর্ধেক টাকা আপনি দিয়েছেন হলো শিক্ষা স্বাস্থ্য, এবং সেই টাকাটা যে শিক্ষা স্বাস্থ্য দিয়েছেন তাও কিন্তু ইমারত তৈরি করার জন্য। সবকিছু হলো ইমারত, মানে কন্ট্রাক্ট, এবং এই চুক্তি এবং এই যে তৈরির যে কারখানা, দৃশ্যমান উন্নয়ন। তো এইটার ফলে তৃতীয় ঘটনা ঘটেছে, আপনি টাকা দিতে পারেন নাই যেখানে দরকার, ওইখানে দিতে পারেননি। আর পঞ্চম, যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আর কি, সেটা হলো এই কাজগুলো করার ক্ষেত্রে যে জবাবদিহিতা দরকার করে, যেই
স্বচ্ছতাটা দরকার করে, যেটা সরকার নিজের স্বার্থে প্রয়োজন করে, সেই জায়গাটা আপনি স্থানীয় সরকার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার পর্যন্ত আপনি ওটাকে দুর্বল করে ফেলেছেন। জনপ্রতিনিধিরা এখন খুবই আমার চেয়ে অনেক ক্ষীণ কণ্ঠস্বর। জনপ্রতিনিধিরা যারা আছেন তারা স্থায়ী কমিটির মিটিংয়ে যেতে করেন না, তারা সংসদের দ্বারায় কথা বলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের একটা কথনের কাঠামো আছে, সেই অনুযায়ী যে কথা বলেন ওটার ভিতরে তারপরে হয়তো এলাকার দুটো একটি কথা, কিন্তু জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়ে কেউ মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে উত্থাপন করলেন, যেটা আমরা দেখে এসেছি বিভিন্ন সময়ে আমাদের এই সংসদে। অসুবিধাটা কি এতে? না, অসুবিধাটা হলো যে নিঃসন্দেহে ওনারাও স্বচ্ছন্দ বোধ করেন নাই, আপনার যেরকম সহকর্মী স্বচ্ছন্দ বোধ করেন নাই, কথাটা বলতে সাহস করেন নাই, ওনারাও আমরা জানতাম কিন্তু আমরা লিখি নাই, ওনারাও আমরা বলি নাই। এটা বলেন না। আপনি মনে করেন ওনাদের পাশে বসা ওনাদের সহকর্মী তিনি কি ধরনের ব্যবসাতে যুক্ত এটা ওনারা জানতেন না, যতক্ষণ পর্যন্ত না এই রকম দুর্ভাগ্যজনক মানে অন্তিমকাল না আসে। এটা কি বলতে পারবে কেউ এটা? তাহলে কি হচ্ছে, আমরা কি সমাজের ভিতরে এমন একটা সমাজে বসবাস করছি, আমাদের বাইরে একটা ভিতরে একটা, এবং কোনো কোনো সময় খুব উৎকটভাবে ভিতরের জিনিস বাইরে চলে আসছে, হ্যাঁ, এবং তখন আমরা বলছি হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো হলো না, ভালো হলো না, সবাই ভালো রয়ে গেলাম, এটা যেন আমাকে আসে না। কিন্তু জিনিসটা হলো যে কোনো গণতান্ত্রিক নাগরিক সমাজের ভিতরে দেখা যায় আপনার যদি আইনের শাসন দুর্বল হয় এবং যদি সেখানে আপনার সুবিচার পাওয়ার সম্ভাবনা কমে যায়, যদি আপনার যারা আইন প্রয়োগকারী সংস্থারা যদি স্বার্থান্বেষী হয় অথবা স্বার্থ পক্ষপাত দুষ্ট হয়, তাহলে প্রত্যেকটা নাগরিকই কিন্তু দুর্বল হয়ে যায়, এবং যেই নাগরিকটা সরকার পরিচালন করে সেই নাগরিক সবচেয়ে বেশি দুর্বল হয়। সবচেয়ে বেশি দুর্বল। এইটি হলো এই ঘটনা। একটা বিষয় আপনি বৈদেশিক ঋণের বোঝার কথা বলছিলেন, এবং এটার মানে মিউজিকটা ফেস করবে সামনের দিনগুলোতে হবে, যেমন $5 বিলিয়ন একটা এটা তো দিতে পারছি না। জি দিতে পারছি না। 700-800 মিলিয়ন না, $5 বিলিয়ন দিতে পারছি না, 700-800 মিলিয়ন তো ভারতের কাছে আমাদের এখন দেও আদানির কাছে। তো এটাকে কিভাবে আপনার এটা কি যেটা হবে আগামী বাজেটের সময়ে, যদি বাজেটের যেটুকুই বা মানে এখন তো বাজেটের মতো থাকবে, আর আমরা হলো প্রত্যেক দিনন্তে বাজেট তো আবার আমরা সাইজটা বাড়াই দিচ্ছি তো। না, ওটা কিছুটা বাড়াবে, গতবারের চেয়ে একটু মানে গতবার 10% বাড়িয়েছিলেন, বাস্তবায়নের হার তো আমি 30-40-এর বেশি দেখি না। হ্যাঁ, এগুলি তো, এবং এবারে তো আপনি মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তো নিজের পয়সা দিতেও পারেন না এখন। আর যেটা হবে আগামী বছর আমি যেটা আন্দাজ করি সেটা হলো যে বাজেটের মতো থাকবে, আর আপনি দিন মানে ইংরেজিতে কি বলেন আপনারা, ফায়ার ফাইটিং না, আপনি ফায়ার ফাইটিং করতে থাকবেন, অর্থাৎ আপনি প্রত্যেক দিনই এক একটা নতুন নতুন সংকট বা সমস্যাকে মোকাবেলা করতে থাকবেন, বাজেটের মতো থাকবে, যেহেতু এই যেগুলি চলমান থাকবে, কোনোখানে অর্থ দিতে পারবেন না, তখন আপনার কি কি কাজগুলো করতে হবে? 1 নম্বর কাজ করতে হবে যে আপনি বাজেটীয় সমর্থন আনবেন ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি এবং জাপানের কাছে। তারা এত উৎসাহী কেন? তারা কেন এত উৎসাহী? দেখুন, এটার অনেক বড় আলোচনা আজকে মধ্যরাত্রে এটা করে, সেটা হলো যে এদের ব্যবসাটাই হলো এদের কাজটাই হলো যে সবাইকে খুব রমরমা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে। হ্যাঁ, এবং আমাদের শুনেন, যত রোগী যে জীবন্ত থাকে তত বেশি ডাক্তার ততদিন ব্যবসায় আপনার দেখাশোনা করতে পারে। তো আপনার যেটা আমাদের দেখার বিষয় সেটা হলো যে আমরা এখানে দেখব বাজেটীয় সমর্থন আসবে। এই ওয়ার্ল্ড ব্যাংক পরশুদিনও $500 মিলিয়ন দিবে বলেছে। আচ্ছা, $1-2 মিলিয়ন IMF থেকে আসবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও দিবে, এবং সেই অর্থে আমি খুব স্বল্প মেয়াদে এই যে প্রকট সংকটের সম্ভাবনা আশঙ্কা দেখছি না। দ্বিতীয়ত যেটা হবে, আমাদের যে আমদানি, সবচেয়ে বড় আমদানির উৎস হলো চীন। তো চীনের থেকে যে আমদানি করি সেখানে যদি যে বাণিজ্যর ঋণ দেয়, ইংরেজিতে আমরা ট্রেড ক্রেডিট বলি, অর্থাৎ তাদের ওখান থেকে যেগুলি আনছি ওগুলিকে যদি সে অর্থায়ন করে, তাহলে সামগ্রিক এবং চীনের রাজনৈতিকভাবে না করার কোনো কারণ নাই, এটা করলো। একই রকমভাবে আমরা লক্ষ্য করব যে যেই সমস্ত আরব দেশের কোনো দেশ যদি আমাদের তেল আজকে টাকা না নিয়ে আরেকটু পরে টাকা নেয়, তাহলে বিলম্ব পরিশোধ, যেটাকে আমরা ডেফার্ড পেমেন্ট বলি, তাহলে সেটাতে আরেকটু আমরা নিঃশ্বাস ফেলার সময় পাবো। আর এর পাশাপাশি যদি অন্য কোনো দেশ যদি আমাকে আরও কিছু টাকা আমার যদি মুদ্রা তহবিলে জমা দেয় বৈদেশিক, তাহলে তো আরেকটু হলো। সেহেতু আমি দেখছি যে মানে খুব চরম সংকট পরিস্থিতিতে যাওয়ার আগে আমরা বেশ কিছু সময় ভেসে থাকার
সম্ভাবনা আমি দেখতে সম্ভাবনা আছে। আছে, এবং আগামী বছর এটা থাকবে। এবং এইটার ভিতর দিয়ে যেটা হবে সেটা হলো উন্নয়নের যে সমস্ত আমাদের লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলির যে দক্ষতা, সুষ্ঠুতা, সেগুলির ক্ষেত্রে আমরা খুব একটা মনোযোগ দিতে পারবো বলে মনে হয় না। আচ্ছা, অনেক সময় একটু অভিযোগের সুরে আসে অনেক সময় যে ইকোনমিস্টরা যদি আপনার বলেন যে এটাতে বাই অ্যান্ড লার্জ আমাদের লোকাল ইকোনমিস্ট যারা আছেন তাদের মধ্যে এক ধরনের সংহতি আছে চ্যালেঞ্জগুলো সম্পর্কে বা সংকটগুলো সম্পর্কে। ধরেন ব্যাংকিং সেক্টর নিয়ে যখন আলোচনা হয়, আপনি আমি বলি যে এটা দি ঢাকা কনসেনসাস, আমাদের একটা ঢাকার ঐক্যমত্য আছে। ঢাকা। আমাদের অর্থনীতিবিদদের, পেশাদার অর্থনীতিবিদদের মধ্যে আছে, এবং আমরা ব্যবসায়ীদের ভিতরেও দেখি, এখন আইএমএফ ওর ভিতরে ওটা দেখি, IMF এর মধ্যে। সেটা সামগ্রিকভাবে আছে। সরকার ক্রমান্বয়ে অত্যন্ত দ্বিধা এবং সলজ্জভাবে কুণ্ঠার সাথে ইদানিংকালে এটা মেনে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এই যে ব্যাংকিং খাতের কথা যদি বলেন, আগে আপনিও বলেছেন যে আগে দিনের বেলা চুরি হতো, এখন সেটা ডাকাতির পর্যায়ে চলে গেছে। মানে এখন মধ্যরাতের ব্যাংক বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাই তো ঘটনা। এখানে সেন্ট্রাল ব্যাংকের নজরদারিটা কোথায়? সেন্ট্রাল ব্যাংক, এই যে আপনাকে তো মানে সেন্ট্রাল ব্যাংক তো একটা রাষ্ট্রেরই একটা অঙ্গ। সেই রাষ্ট্র যদি তার নিজস্ব শক্তিকে কার্যকরভাবে ব্যবহার করতে না পারে, তাহলে প্রতিটি অঙ্গই কি যে এই সময় রাষ্ট্রের প্রদত্ত শক্তিগুলো কিন্তু আর কার্যকর থাকে না, অবশ হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষেত্রে এমন কোনো শক্তি যদি আসে গণতান্ত্রিক শক্তির তার বৈধতার বিপরীতে, তখন সে আর ওইটাকে কার্যকর করতে পারে না। দেখুন, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই প্রত্যেকটাই দেখেন, আপনি তো গরিব মানুষ যেগুলিকে কালকে ওই এয়ারপোর্টে ছিল, জি। ওরাই তো আপনার ভোটার, কিন্তু ওদের চেয়ে আপনি অন্য কোনো শক্তির কাছেই তো জিম্মি আছেন বা মাথা নত করেছেন বা তাদের প্রতি বেশি সমর্থনমূলক। আপনি জানেন যে ক্যাপাসিটি চার্জ কত বড় সমস্যা, তারপরেও তো আপনি তাদের পক্ষে হয়ে আপনি কথা বলছেন। আপনি যদিও জানেন যে আমি পরশুদিন কালকে আমার বাড়িতে ছিলাম টাঙ্গাইলে, আমার সারা দিন বিকেল 5টা পর্যন্ত লোডশেডিং হয়েছে এই গরমের মধ্যে, সকাল 8টা থেকে। তো একই রকমভাবে আপনি এইটা যেমন এটা হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন যে ব্যাংক আপনি বলছেন একীভূত করবেন, ওর ভিতরে ব্যাংকের মালিকানা বদল হয়ে যাচ্ছে এবং ইত্যাদির ঘটনা ঘটছে। আপনি এই যে খাদ্যর ক্ষেত্রে সরকার এত তৎপরতা দেখাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, সে কি একটা সিন্ডিকেট, একটা যারা একচেটিয়া ব্যবসায়ী তাদের কারুর কিছু করতে পেরেছে? কিছু করেনি। ছোট ছোট ব্যবসায়ীদের ওখানে যে ওই যে কি বলে ফুড কমিশন, ভোক্তা অধিকার আইন দিয়ে তাদের জরিমানা করা হয়েছে। মানে এটা তো আপনি যদি বড় বড় ঘটনার ভিতরে আপনি দেখেন, এবং এই যে বড় বড় প্রকল্প তৈরি করার ক্ষেত্রে যে অতিমূল্যায়িতভাবে ফুলিয়ে ফাঁপিয়ে টাকা নেওয়া হলো, আপনি কি একটা কারণ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পেরেছেন? আর এখন তো 3টি ঘটনা চোখের সামনে, আপনার কাছে চোখের সামনে আছে। কিন্তু এটা তো, এগুলো তো হলো যে প্রকাশিত, মানে বিলম্বে প্রকাশিত কয়েকটি কিছু ঘটনা। কিন্তু যদি আপনি মানে সামগ্রিক চিত্রটা দেখেন, তাহলে আপনার কাছে কি মনে হয়? আমি সামগ্রিক চিত্র দেখে বলি, এইটুকু বুঝি, একটি রাজনৈতিক সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আমি এইভাবে দেখি যে উনি মনে করছেন যে কুড়ালটা আমারও থাকবে, পাটাও থাকবে। আসলে তা থাকে না। ওই কুড়াল দিয়ে ওই পায়ে তখন আঘাত আসে। কারণ হলো আপনি যে রাজনৈতিক সরকারের যেই চেতনা, যেই আদর্শ, সেগুলোকে যদি আপনি যথোপযুক্তভাবে যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে কিন্তু একসময় আপনার ক্ষমতার যেই পরিস্থিতি, সেটাও একসময় অবশ হয়ে যায়। তখন এই মানুষগুলো, আপনি যদি কালকে পরিবর্তন করতে চানও, আমি আপনাকে একটা কৌতূহল উদ্দীপক ধাঁধা বলছি, যে কালকে যদি আপনি চানও এই মানুষগুলোকে আপনি আইনের শাসনে নিয়ে আসবেন, কালকে সমস্ত ঋণ খেলাফিদের ধরবেন বা তাদের কাছ থেকে টাকা, তাদের সম্পদ ইত্যাদি আইনানুগভাবে আপনি আদায় করবেন, কি যারা পুঁজিবাজারে লুটপাট করে তাদের করবেন বা অন্য কিছুগুলো করবেন, এমনকি এই প্রবাসীরা যেতে পারলো না তাদের আপনি সুবিচার দিবেন, যাদের কাছ থেকে আপনি তো নিতে পারবেন না। না, কিন্তু এটা কি আপনাকে আস্থাশীল করে না যে সাম্প্রতিক যে মনোভাবটি, মানে কঠিন একটা মনোভাব প্রকাশিত হচ্ছে? ধরেন এই যে পুলিশ মহাপরিদর্শক সাবেক একজনের বিরুদ্ধে 1000 কোটি টাকার জমি, অর্থ, এগুলোর দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে, যদিও এগুলো প্রমাণ সাপেক্ষ, তদন্ত চলছে। কিন্তু উনি তো এর মধ্যে বিদেশে পাড়ি দিয়েছেন বলে খবর এসেছে। কিন্তু আপনি তো বলছেন না, এই ঘটনাগুলো অ্যাটলিস্ট সরকার থেকে তো এটা বলা হচ্ছে যে আমরা যে তাদের বিচার চাচ্ছি বা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, সদিচ্ছা, এটা কি সদিচ্ছার বহিঃপ্রকাশ নয়?
জহির, আমি তো অল্প হাসলাম, আপনার দর্শকরা আপনার এই প্রশ্ন শুনে আমার চেয়ে বেশি অট্টহাস্য করছে বলে আমার মনে হয়। এর কারণ হলো, শুনেন, মানুষ কিন্তু সব দেখে, সব বোঝে, হ্যাঁ, এবং মানুষ প্রত্যেকটা জিনিসকে বিবেচনার ভিতরে রাখে। এবং এই যে দ্ব্যর্থক শব্দ বিভিন্ন সময় ব্যবহার করা হয়, একজন বলল এই সমস্ত অন্যায় ওনার ব্যক্তিগত, প্রতিষ্ঠানের না। আমি যদি এই প্রতিষ্ঠানে বসে, আমি যেখানে চাকরি করি, যদি আমি অন্যায় করি, তো এটা প্রতিষ্ঠানের উপর বর্তাবে না? আমি তো বলছি, তা আপনি তো আমার উর্দির অপমান করেছেন, আপনি আমার দেশপ্রেমে আঘাত দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ তো বলছেন যে উনি কখন গেছেন সেই বিষয়ে কোনো ধারণা নেই, বা বিদেশে থাকলেও ওনার বিচার ওনার অনুপস্থিতিতে হওয়া সম্ভব। আপনি কি এতে যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন না? আমি আপনার কথায় উৎফুল্ল বোধ করছি এবং এটাকে একটি রসিকতা হিসেবেই নিচ্ছি। না, আমরা একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। বলেন। সেটা হচ্ছে যে এই যে এত সব মানে কি বলবো, যে আপনার দৃষ্টিতে বিচ্যুতি রেখাগুলো নিয়ে যে আলোচনাগুলো আপনি করলেন, এই বিচ্যুতির ফলে সামাজিক কি বিচ্যুতি ঘটছে, না, এর সামাজিক প্রভাবটা বিচ্যুতি কি খুব পড়ছে? সময় দেখেন, মাথাপিছু আয় বেড়েছে এবং একটা অসম্ভব প্রকট বৈষম্যের ভিতরে আমরা চলে গেছি। এমন শুধু যে এটা আয়ের বৈষম্য হয়েছে, সম্পদের বৈষম্য, যে যেগুলির হিসাব আপনি মাঝে মধ্যে পাচ্ছেন ইকো রিসোর্টের মাধ্যমে, সেগুলির কথা আমি বলছি না। আপনি তো ন্যূনতম আপনার যে ভোগের বৈষম্য, যেখানে সরকার ভর্তুকি দিচ্ছে, যেখানে সরকার সুরক্ষার ভাতা দিচ্ছে, সেইখানেও কিন্তু বৈষম্য প্রকটভাবে হয়েছে। এবং এই বৈষম্যটা সবচেয়ে বেশি আরও যেটা জায়গাতে যাচ্ছে, সেটা হলো যে আপনার মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে যে সক্ষমতার জায়গাটা, সেইটাতে গরিব মানুষের জায়গাটা দুর্বল হয়ে যাচ্ছে। অথচ সরকারে কিন্তু রাজনৈতিক চিন্তনা এই যে কিন্তু আপনি নিম্নবিত্তদের কথা বলছেন। আমি নিম্নবিত্তর কথা বলছি, খেটে খাওয়া মানুষের কথা বলছি। এবং দেখুন কি হচ্ছে তাদের, যে এই যেই দ্রব্যমূল্যের যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, এবং আমরা তো সিপিডি থেকে বলছি যে এই ন্যূনতম প্রয়োজনীয় জিনিসগুলো এখন বিলাসদ্রব্যে পরিণত হচ্ছে। তাহলে সেই জায়গাটাতে তার যে পুষ্টিহীনতা সৃষ্টি করছি, তার যে স্বাস্থ্যের ক্ষেত্রে ঘাটতি করছি, এবং এইটার ফলে যে নারীর উপরে যে নির্যাতনের বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে, এইটার ফলে শিশুশ্রম বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে, এর সাথে যুক্ত হয়েছে পরিবেশগত বৈরী পরিস্থিতি, যুব সমাজের এবং এটার সাথে যুব সমাজের যে বিচ্ছিন্নতা বোধ, হ্যাঁ, তার যে বিভিন্ন ধরনের মাদকাসক্তি, তার যে উগ্রবাদী চিন্তা, তার যে সমাজের ভিতর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা অসম্পৃক্ততা, এই সব কিছুতে একটা ধরনের সামাজিক, আমরা তো বলি একটা সমাজ তো শুধুমাত্র মানে আপনার আর্থিক পুঁজি দিয়ে গড়ে ওঠে না, সামাজিক পুঁজি দিয়ে গড়ে ওঠে। এই সামাজিক পুঁজিটা আমার রক্ষা করার জন্য শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস দরকার করে, এবং এর সাথে দরকার করে এক ধরনের নৈতিক নেতৃত্ব। বাংলাদেশের ভিতরে নৈতিক নেতৃত্ব তো এখন বড় ধরনের ঘাটতি। হ্যাঁ, এই নৈতিক নেতৃত্বর জন্য তো প্রত্যাশা নিয়ে থাকে, এবং আপনি যদি দেখেন একটা বড় কর্মমুখর যুব সমাজ গড়ে উঠেছে, আমি তো এদের দেখি, এবং এরা যেভাবে উদ্যোক্তা হিসেবে দাঁড়াচ্ছে, এত ফ্রিল্যান্সিং করছে, সেই গ্রাম বাংলার থেকে তারা একটা ইন্টারনেট কানেকশনের জন্য ইত্যাদি মিলিয়ে তারা ভ্যাট দিবে কি দিবে না, কি সমস্ত কষ্টের আলোচনা। এই যুব সমাজ কিন্তু একটা ভিন্ন বাংলাদেশকে ভালোবাসে, এবং আমাদের মতো মানুষ যারা ৭১-এ পার হয়ে প্রথম প্রজন্ম হিসেবে এসেছি, তারা যেই বাংলাদেশকে যেভাবে বয়ান দেয়, ওদের বয়ান সম্পূর্ণ ভিন্নভাবে ওরা ওই বয়ানটা দেয়, এবং সেই বয়ানের সাথে আমরা যদি যোগসূত্র স্থাপন করতে না পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশকে, এই নাগরিক সমাজকে নিয়ে আমি কোথায় যাব? এই জায়গাটাতে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। যেই রাজনীতি নিয়ে আমি বলি, সেই রাজনীতি আমি করি না, আর যেটা আমি করি সেটা আমার গরিব মানুষের পক্ষে তার সবচেয়ে ভিত্তির জায়গাটাতে যায় না। এরাই তো এই সরকারের সবচেয়ে বড় ভিত্তি ছিল। কিন্তু আপনি যেরকম একটু দর্শকদেরকেও একটু এখানে কানেক্ট করার চেষ্টা করলেন, যে ওনারা আমরা আমাদের কথন প্রকৃতি যাই হোক না কেন, ওনারা প্রকৃতি সত্যটা বুঝতে পারেন। এই আস্থাটা আপনার এই আস্থাটা আসে কারণ আমি অন্তত মাসে একবার ঢাকার বাইরে যে সভা সমিতি করি, এবং যেই মুহূর্তে আমি দরজা বন্ধ করে আলোচনা করি, এবং ওই দরজা বন্ধের আলোচনার ভিতরে কিন্তু ওইখানে যারাদের সরকারের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব থাকে, তারাও থাকেন, এবং এটাতে ওনাদের বলার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। ওনারা যেইভাবে কথা বলেন, মনের যে দুঃখ কষ্টকে প্রকাশ করেন, এবং শুধুমাত্র এবং এইটা জেনেই বলেন যে এইটার থেকে সমাধান দেওয়ার ক্ষমতা আমাদের বিন্দুমাত্র নাই।
কিন্তু তারপরে ওনারা এই কথাগুলো বলে শান্তিবোধ করেন, ওই জায়গাটা ওনারা খুঁজছেন, ওই স্পেসটা ওনারা খোঁজেন। এইটি হলো গণতান্ত্রিক স্পেসটা। এই যে আপনার এত কিছুর পরে রাজ্যকে লোকে আপনার টকশো দেখে কি জন্য, ওইটা উনি কি মনে করেন যে এটার মাধ্যমে এই কথা বলে আমরা কোনো সমাধান দিতে পারবো? ওনার আদৌ তা মনে করে না। ওনারা শুধু মনের যে ওই ওনার যে দুর্বিষহ একটা পরিস্থিতি আছে ওইটার উনি অনুরণন শুনতে চান, ওনারা ওটা প্রতিধ্বনি শুনতে চান, ওই জন্য ওনারা আপনার এখানে দেখেন। একটু আমরা আসলে আলোচনাটা বিচ্ছিন্ন হচ্ছে যদিও, ধরেন আপনি কিছু বললেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সম্পর্কে আলাপ করতে গেলে আরও বিস্তারিত করতে হবে, বাট দে আর ভেরি উইলিং টু স্ট্যান্ড বাই বা সাপোর্ট বাংলাদেশকে সমর্থনের ক্ষেত্রে তারা যথেষ্ট আগ্রহী আছে। এই কিছুদিন পরেই মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, তারপরে চায়নাতে যাবেন। চায়না কমিটমেন্টের দিক থেকে আপনি বাংলাদেশের পাশে, যদিও আমাদের অনেক অতি মূল্যায়িত প্রজেক্টের কথা বলা হয় রাশিয়ার সঙ্গে বা চীনের সঙ্গে বা অন্যান্য যে প্রজেক্টে, এখানে চায়না কিভাবে বাংলাদেশকে মানে এই বাস্তবতা থেকে উদ্ধার করতে পারে? না, বাংলা জানে তো খুব বড় ধরনের সাহায্য করতে পারে। আমার এই আলোচনা করার সুযোগ হয়েছিল সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। সেটা হলো যে চায়না যদি $5 বিলিয়ন আমাকে এখন ট্রেড ক্রেডিট দেয়, তাহলে আমি এই যত জিনিসপত্র আনি বাংলাদেশে সবগুলোই আমার সাময়িকভাবে আমি তার মাধ্যমে অর্থায়ন করতে পারবো, ইউএন লোন যদি দেয়। কিন্তু আমাদের বিনিময় হার তো একটু বিবিধ বিনিময় হার। না, ওটা ধরেন আস্তে ধীরে একটা ঠিক হবে। আমার কি বলে IMF এর চুক্তির অধীনে সেরকমভাবে ক্রলিং পেগি বলেন আর অথবা দুইটাই বলেন, কিন্তু ইউএনের সাথে তো স্থির মূল্যে হবে, সেহেতু তো আমরা সেহেতু চায়না আমাকে অনেক বড় স্বস্তি দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কথা হলো ওটা রাজনৈতিকভাবে বা ভূ রাজনৈতিকভাবে এটা আমরা কতখানি গ্রহণ করতে পারবো সেটা ভিন্ন বিবেচ্য। সেটা কি বার্তা দেয় ভূ রাজনীতি? ভূ রাজনীতি তো বার্তা দেয় অবশ্যই। এখানে আমার এই এলাকায় দুটো বড় পরাশক্তি আছে, তাদের ভিতরে বন্ধুত্বও আছে, তাদের ভিতরে বৈরিতাও আছে, তাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতাও আছে, এবং আমরা সেটাকে অনেক সময় আমাদের পক্ষে খেলাতে পারি, কোনো সময় আবার ক্রস ফায়ারেও পড়তে পারি। সেটা তো আমাদের দক্ষতার উপর নির্ভর করবে যে আমরা কিভাবে করব। তিস্তা প্রকল্প তার একটা অন্যতম উদাহরণ। শীতল হাওয়ার বার্তা দিয়ে গেলেন, আপনি কিভাবে দেখেছেন সেটা? না, যেটা হলো যে আমরা এই মুহূর্তে বড় বড় চারটে শক্তিকে খুব একটা ভারসাম্যপূর্ণ অবস্থানের ভিতরে রাখতে চাইছি। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ, এবং অপরদিকে আরব রাষ্ট্ররা। এদের আমরা বিভিন্নভাবে এদের সাথে স্বার্থের সমন্বয় করে আমরা চলতে চাচ্ছি। কিন্তু জিনিসটা হলো যে এই সমন্বয় করাটা সেটা যে সর্বদাই জনমানুষের পক্ষে হবে এমন নাও হতে পারে, এবং সেটা হয়তো অনেক সময় রাষ্ট্রের স্বার্থ আর আমরা বলি শাসক গোষ্ঠীর স্বার্থ এক নাও হতে পারে, এবং সেটার জন্য আমরা দুর্বলভাবে হয়তো একটা দর কষাকষি করি, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং অনেক সময় আমার রাজনীতি দুর্বল থাকলে আমরা আবার তাদের নিয়ে খেলা করি, তখন আমরা বলি যে শ্বেতাঙ্গ মানুষ এসেছিল। একটা প্রশ্ন দাদা ডক্টর দেবপ্রিয় আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে তরুণ সমাজের কথা বললেন বা কর্মসংস্থানের প্রসঙ্গটি বললেন, এটা আমরা শুনি অনেক সময় যে ধরেন ফিলিপিন্সের মতো দেশে 20 লক্ষ কর্মী বিদেশে কাজ করে, কিন্তু তারা দেখা যায় যে মানে তারা যা আয় করে 20 লক্ষে, আমরা হিসাবটা আমি জানি, হয়তো ফিগারটা সঠিক হবে কিনা এই জন্য আমি তুলছি না, কিন্তু 20 লক্ষের আয় আর আমাদের 1 কোটি প্লাসের আয় তার অর্ধেক। তো এই জায়গার মধ্যে আমরা ওইখানে আমাদের পর্যাপ্ত ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা কেন করি না, যেটা আমাদেরকে আরো লং টার্ম সুবিধা দিতে পারে? এটাই তো, এই যে আপনি আবার তাহলে ওই যেই কারণে আমি মানে এত 25,000 মেগাওয়াট জ্বালানি সক্ষমতা স্থাপন করার পরেও 13,000 ব্যবহার করতে পারি না, ঠিক একই রকম কারণে আমার এত 1 কোটি মানুষ ওর 10 লক্ষ মানুষের আয়ও করতে পারে না। কারণ হলো যে এইখানে আপনি যে সুশাসনের ভিত্তিতে যে কাঠামোটা আপনি গড়ে তুলবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে, আগে আমরা মনে করতাম যে একটা সরকার যদি 5 বছরের জায়গায় বেশি সময় থাকে তাহলে হয়তো এটা করা সম্ভব, কিন্তু এখন আমরা দেখছি 10 বছর দিলেও 15 বছর দিলেও করা সম্ভব হয় না। কারণ হলো ওটার ভিতরে যে পরিকল্পনা দক্ষতার সাথে বাস্তবায়ন করতে হয়, জনমানুষের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে, সেটা যদি না থাকে তাহলে এটা ধারাবাহিকতায় অনেক সময় উপকার আসে না। এবং সেই জন্যই এই বাংলাদেশের দুর্ভাগ্যটা হলো এই, বাংলাদেশের কোনো সমস্যা সম্বন্ধে কারোর কোনো জ্ঞানের অভাব আছে এটা আপনি বলেন না, এটা আমাকে লাগবে না, অন্য কাউকে লাগবে না বোঝানোর জন্য। বাংলার মানুষ সবাই সমস্যাগুলি ভালো বোঝে, বাংলা মানুষ এটাও বুঝে কেমন করে এটা সমাধান করতে হবে। বাংলাদেশে যে সাধারণভাবে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, জ্বালানি,
মানব সম্পদ উন্নয়ন, এগুলি সমস্ত ক্ষেত্রে বা শিল্পায়ন, এগুলি সম্বন্ধে কৃষির আধুনিকীকরণ একটা ঐক্যমত্য আছে। এটাতেও কোনো সমস্যা নেই, এটা একটা বড় শক্তির জায়গা দেশের। কিন্তু এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই ধরনের ধারাবাহিকতা, যে ধরনের নেতৃত্ব বা সেই ধরনের জবাবদিহিতা, সেই ধরনের স্বচ্ছতা, সেইটা আমরা নিশ্চিত করতে পারিনি। এইটাই আমাদের বড় জায়গা। অর্থাৎ ইংরেজিতে বলি আমরা পলিসি উই নো দ্য প্রবলেম, উই নো দ্য সলিউশন, বাট উই ডু নট হ্যাভ দ্য পলিসি আপটেক। এইটা যে করতে পারিনি, এইটি আমাদের দুর্বলতার জায়গা। এই জায়গাটা আমাদের অনেক ক্ষেত্রেই রাজনীতির সাথে জড়িত হয়ে মানে এটা কি গেছে। ক্রমবর্ধমান, ওই যে যেটা আপনি এক জায়গায় বলেছেন যে ক্রমবর্ধমান নৈতিক নেতৃত্বের একটা ঘাটতি বা দুর্বলতা জন্য এই পুরো নেতৃত্বের ঘাটতি তো সাফারিংটা? সমাজে হয়েছে, এই ব্যাপারে তো আমার মনে হয় মধ্যবিত্ত একমত হবে। এবং এক ধরনের মানুষের প্রতি আস্থা, দেখুন সবচেয়ে সবচেয়ে যে যাকে আপনি আজকে প্রশংসা করছেন, কালকে যদি তালকে সম্বন্ধে একটা শোনেন, মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়ে তার উপরে আবার তখন আগ্রাসনমূলক একটা কথা বলে। মানুষ তো কারোর উপরে আস্থা রাখছে না। এই যে বিচ্ছিন্নতাবোধ, এই বিচ্ছিন্নতাবোধ তো সমাজের শক্তি না। এই বিচ্ছিন্নতাবোধ তো আমার যে একীভূত জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার জন্য। কিন্তু আমরা ভালো নেতৃত্ব গড়ে তোলার জন্য তো আমরা স্থানীয় পর্যায়ে তো ক্রমাগত নির্বাচন করে যাচ্ছি, উপজেলা নির্বাচন হয়ে গেল, আমরা কি ভালো নেতৃত্ব পাচ্ছি না? হ্যাঁ, আপনি এইটা নিয়ে আরেকদিন আলোচনা করব, যে ভালো নেতৃত্ব মানে জনগণের ভোট যে নেতৃত্ব হচ্ছে এবং ভোট ছাড়া যে নেতৃত্ব হচ্ছে, সেটার মধ্যে যে কোনটাতে যে ভালো হচ্ছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। কিন্তু স্থানীয় পর্যায়ে আপনি তৃণমূল পর্যায়ে প্রশ্ন তুলেছেন, আমি মনে করি যে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারেরকে শক্তিশালী করা, সেটা ইউনিয়ন বলেন ঐতিহাসিকভাবে, বা উপজেলা বলেন, বা আমাদের জেলা পরিষদ বলেন, এইটার গুরুত্ব খুবই অপরিসীম। এবং এটার জন্য ক্ষমতার বিকেন্দ্রায়ন, আপনার সম্পদ সমাবেশের বিকেন্দ্রায়ন, এবং এটার সাথে জলবায়ুর পরিবেশ প্রতিবেশের বিষয়, এগুলি সবই অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত আছে। ইস্যুটা হলো যে এইগুলির ব্যাপারেও কিন্তু ঐক্যমত্য আছে। বর্তমান শাসক দলের যদি রাজনৈতিক ইশতেহার আপনি পড়েন, সেখানেও এখানে খুব বিস্তারিতভাবে এটা আছেন। যিনি মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েছেন বিভিন্ন পর্যায়ে, তারাও এটা বলবেন। কিন্তু বাস্তবায়নে যে আমরা এটার ভিতরে বড় ধরনের ঘাটতি মানে কি দেখছি। এক ধরনের ডাবল ফেস, ডাবল স্ট্যান্ডার্ড, বা মানে এখন আমি ডাবল ফেসের কথা, এখন দুই রকমের স্ট্যান্ডার্ডের কথাও বলবো না। আমার কাছে এখন মনে হয় ওনারা চাইলেও এখন পারছেন না, কারণ যেই শক্তি নিয়ে এটা করার কথা, সেই শক্তিটা এখন আর নাই। আমরা একদম শেষ দিকে তবে জহির, আমি এটা আপনাকে বলি, জি। এই আশার জিনিসটা হলো, রবীন্দ্রনাথ বলে গেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না, সেটা পাপ। বাঙালি জাতি বুদ্ধিমান জাতি, শক্তিশালী জাতি, এটা বীরের জাতি আমরা বলি, এবং এইটা দক্ষ সক্ষম একটা জাতি। এই সমস্যার সমাধান আমরা না পারি, আগামী প্রজন্ম নিঃসন্দেহে করবে। এটা তো একটা কি বলবো যে এটা তো আপ্তবাক্য হলো না, না, এটা আপ্তবাক্য নয়, আশাবাদের অবশ্যই একটা কি বলবো যে গভীর সূত্র আছে আমাদের জাতিগত জাতিসত্তার সঙ্গে। কিন্তু আমরা তো যা আলোচনা করি সেটা তো একটা ক্রমাগত অবনমনের চিত্র থেকে আমরা দেখি, যদিও এটা অনেকে বলবেন কিন্তু যে এটা এটাকে শক্তি হিসেবে দেখেন। কারণ হলো, মানুষ যদি তার নিজের সমস্যাগুলো সম্বন্ধে সচেতন হয়, এটাই তো একটা বড় ধরনের আত্মশক্তি। তো এই জায়গার মধ্যে গ্লাস ইজ হাফ ফুল বলার কোনো সুযোগ এখন দেখছি? আমি তো আব্দুল্লাহ আবু সাইদ স্যারের মতে বলি, উনি আমাদের অনুষ্ঠানে এসে বলেছিলেন যে বলে যে হাফ এমটি, সেই তো আশাবাদী, কারণ সে আশা রাখে বাকিটাও ভর্তি হবে। সেটা হাফ এমটি বলাতেও কোনো দোষ নেই। আমি হাফ এমটি বলি এই জন্য, কারণ আমি বাকিটা তো ভরতে চাই। বাকিটা ভরতে চাই, হ্যাঁ। সুতরাং দুই দিক থেকে আমরা আশাবাদী। সমস্যাগুলো চিহ্নিত করার জন্যই বা বুঝবার জন্যই এই আলোচনা, ডক্টর দেবপ্রিয়, আপনাকে এই প্রশ্নগুলো করা। আমরা আশা রাখি এই আলোচনাগুলো চলমান থাকবে। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আপনি বুঝতেই পারেন, কথা বলাটার ভিতরে এক ধরনের শান্তি পাওয়া যায়। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সামনে বাজেট সামনে রেখে হয়তো এই আলোচনাটা আমরা শুরু করেছি, কিন্তু বাজেটের সঙ্গে সম্পৃক্ত যে চ্যালেঞ্জগুলো আমরা আলাপ করলাম, সেগুলো চলমান, সেগুলো আমাদের ব্যক্তি এবং সামষ্টিক জীবনের প্রতিটা স্তরে অনুভূত, এবং সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, এবং সবাই
কিছু প্রতিকার আশা করে এবং সেখানে আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব তাদের কাছেই এই প্রত্যাশার জায়গাগুলো আমাদের যে এই বিচ্যুতি রেখা যেগুলো নিয়ে আলোচনা বা হতাশার জায়গাগুলো তৈরি হচ্ছে ক্রম অবনমনের চিত্রগুলো যেগুলো দেখা যাচ্ছে সেখানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে শক্তি সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটবে সিদ্ধান্তের ক্ষেত্রে এবং একটা নতুনভাবে অর্থনীতি বলেন সামাজিক অগ্রগতি বলেন এবং ওভারঅল যে রাজনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন সেখানে একটা ইতিবাচক পরিবর্তন আসবে সে আশাবাদ রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।